গাজার 40% দখলের দাবি ইসরায়েলের। জিম্মিদের মুক্তি না দিলে হামাসের অবস্থা আরও খারাপ হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নাম পরিবর্তন করে ডিপার্টমেন্ট অফ ওয়ার রাখলেন ট্রাম্প। প্রতিরক্ষা মন্ত্রী হবেন যুদ্ধমন্ত্রী। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে 500 অভিবাসী আটক, অধিকাংশই দক্ষিণ কোরিয়ার নাগরিক। সিওলের উদ্বেগ। ইউক্রেনে সেনা মোতায়েন করলে যে কোনো পশ্চিমা দেশ মস্কোর বৈধ নিশানায় পরিণত হবে, হুঁশিয়ারি পুতিনের। এবং থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ডানপন্থী ধনকুবের অনুতিন ন্যাশনাল অ্যাসেম্বলির 492 জন আইন প্রণেতার মধ্যে 311 জনের ভোটে নির্বাচিত। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। হত্যাযজ্ঞের মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা সিটির 40% দখলের দাবি করেছে দখলদার ইসরায়েল। দেশটিতে নতুন করে হামলায় প্রাণ হারিয়েছেন আরও 75 ফিলিস্তিনি। অন্যদিকে জিম্মিদের মুক্তি না দিলে হামাসের পরিস্থিতি খারাপ হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সহযোগিতার অভিযোগে 3 মানবাধিকার সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত অনুপ্রসাদের রিপোর্টে। প্রতিনিয়ত ভয়াবহ হচ্ছে গাজায় চলমান মানবিক সংকট। বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে এরই মধ্যে গাজা সিটি দখলে হামলার মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। এতে প্রতি মুহূর্তে শিশুসহ ঝরছে নতুন নতুন প্রাণ। পাশাপাশি গাজা সিটির নাগরিকদের বিতাড়নে শহরটির ভবনগুলোকে নতুন করে টার্গেটে পরিণত করেছে ইসরায়েলি সৈন্যরা। শুক্রবার হামাস সংশ্লিষ্টতার অভিযোগ এনে নগরটির সবচেয়ে বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জীবিত জিম্মিদের মুক্তি না দিলে তাদের ওপর কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। আমি হামাসকে বলবো জিম্মিদের মুক্তি দিন, ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুব জটিল হবে। অন্যদিকে আল হক, প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল মিজান নামে 3টি ফিলিস্তিনপন্থী মানবাধিকার সংগঠনের ওপর ইসরায়েল বিরোধিতার অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এছাড়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি গাজা সংকটকে আরো বাড়িয়ে তুলবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অর্ণব প্রসাদ, আরটিভি। জাতিসংঘের 80তম সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্বের তালিকায় তার নাম থাকলেও আগামী 23 সেপ্টেম্বর থেকে 5 দিন চলা অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার জাতিসংঘের প্রকাশিত তালিকা থেকে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স, কানাডা, বেলজিয়াম সহ একাধিক পশ্চিমা দেশ। তবে এই স্বীকৃতিকে বানচাল করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে বড় অঙ্কের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পাকিস্তান। সম্প্রতি বেইজিং সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে $8.5 বিলিয়ন এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই করেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম এপি। গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে প্রায় $1.5 বিলিয়ন বিনিয়োগ চুক্তি সম্পন্ন করেছে। পাশাপাশি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারকের মোট পরিমাণ $7 বিলিয়ন। এগুলোর আওতায় পাকিস্তানের অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, কৃষি ও প্রযুক্তির মতো খাতগুলোতে নতুন নতুন বিনিয়োগ বাড়বে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নাম পরিবর্তন করে এক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম বদলে রাখা হয়েছে ডিপার্টমেন্ট অফ ওয়ার। শুক্রবার হোয়াইট হাউসের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। এই পরিবর্তনের ফলে দেশটির ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। এ প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রী আনুষ্ঠানিকভাবে
যুদ্ধমন্ত্রী শিরোনাম ব্যবহার করতে পারবে বলে জানা যায়। তবে এই পদক্ষেপ ট্রাম্পের অধীনে আরও আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। অভিবাসন বিরোধী অভিযানে চূড়ান্ত রূপ দেখাচ্ছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। এবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি গাড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় প্রায় 500 জনকে আটকের ঘটনা ঘটেছে। আটক ব্যক্তিদের অধিকাংশই দক্ষিণ কোরিয়ার নাগরিক। এ ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে সিওল। যদিও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে তল্লাশি পরোয়ানা হাতে পাওয়ার পর এই অভিযান চালানো হয়েছে। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটি ছিল কোনো কর্মক্ষেত্রে সবচেয়ে বড় অভিযান। প্রায় 3000 একর জুড়ে বিস্তৃত কারখানাটি কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের। ওই কারখানায় 1 বছর ধরে বৈদ্যুতিক গাড়ি তৈরি হচ্ছে। আটক ব্যক্তিদের অধিকাংশই দক্ষিণ কোরিয়ার নাগরিক। এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়া। একই সাথে উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে দেশটি। এছাড়া তাদের নাগরিকদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। 출범시킬 것을 지시하는 등 적극 대처 중입니다. যদিও অবৈধ কর্মসংস্থান ও অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে তল্লাশি পরোয়ানা হাতে পাওয়ার পর এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এছাড়া এটি কোনো অভিবাসন বিরোধী অভিযান ছিল না বলে সংবাদ সম্মেলনে দাবি করেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তদন্ত শাখার আটলান্টার দায়িত্বপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি স্টিভ শ্র্যাঙ্ক। বরং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে কয়েক মাস ধরে চলা তদন্তের অংশ বলেও দাবি করেন তিনি। এ সময় আমরা প্রমাণ সংগ্রহ করেছি, সাক্ষাৎকার নিয়েছি, নথি জোগাড় করেছি ও সেসব আদালতে উপস্থাপন করেছি যাতে বিচারিক তল্লাশি পরোয়ানা পাওয়া যায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন অভিযানের ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি প্রধান অগ্রাধিকারের মধ্যে টানাপোড়েন তৈরি হতে পারে। একদিকে তিনি যুক্তরাষ্ট্রে উৎপাদনশীল শিল্প খাত গড়ে তোলায় জোর দিচ্ছেন, অন্যদিকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি এই ঘটনা গুরুত্বপূর্ণ মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে চাপ সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। আর এ বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হোয়াইট হাউসের ওভাল অফিসে এ বিষয়ে ট্রাম্প বলেন তারা অবৈধ ছিলেন। ওরা ছিল অবৈধ অভিবাসী এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট শুধু তাদের দায়িত্ব পালন করেছে। অভিবাসন কর্মকর্তারা বলেছেন অভিযানে প্রায় 475 জনকে আটক করা হয়েছে যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ছিলেন বা কাজ করছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে 300 জনই দক্ষিণ কোরিয়ার নাগরিক। আর পাল্টা বিবৃতিতে হুন্দাই মোটর কোম্পানি বলেছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আটক ব্যক্তিদের মধ্যে কেউই সরাসরি হুন্দাইয়ের কর্মী নন বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। ইমরুল হাসান, RTV। ভেনেজুয়েলার মাদক কারবারিদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। তবে ওয়াশিংটনের সামরিক তৎপরতাকে ভালোভাবে নেয়নি মাদুরো প্রশাসন। দেশটির সম্ভাব্য হামলা ঠেকাতে পাল্টা সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে ভেনেজুয়েলাও। এরই মধ্যে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের উপর দিয়ে বিমান উড়িয়েছে ভেনেজুয়েলার বিমান বাহিনী। বিস্তারিত থাকছে অনুপ্রসাদের রিপোর্টে। এবার ভেনেজুয়েলান মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানের নামে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে যাচ্ছে ট্রাম্প সরকার। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোর একটি বিমান ঘাঁটিতে অন্তত 10টি F-35 যুদ্ধ বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া অঞ্চলটিতে নতুন করে নৌবাহিনীর শক্তিও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এখন পর্যন্ত ভেনেজুয়েলার জলসীমার বাইরে অন্তত 8টি যুদ্ধজাহাজ প্রেরণ করেছে মার্কিন নৌবিভাগ। আর এতে ক্রমেই উত্তপ্ত হচ্ছে ওয়াশিংটন কারকাজ সম্পর্ক।
ট্রাম্প প্রশাসনের দাবি ভেনেজুয়েলার অভ্যন্তরে গড়ে ওঠা আন্তর্জাতিক মাদক কারবারিদের কার্যক্রম রুখতেই সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। এ বিষয়ে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন ট্রাম্প। আমরা চাই না ভেনেজুয়েলা থেকে মাদক যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক। ভেনেজুয়েলা তাদের দেশের দুর্ধর্ষ অপরাধীদের যুক্তরাষ্ট্রে প্রেরণ করেছে, আমরা এটা মেনে নিব না। এদিকে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের ওপর যুদ্ধ বিমান উড়িয়েছে ভেনেজুয়েলা। দেশটির এমন কার্যক্রমকে উস্কানি হিসাবে অভিহিত করেছে হোয়াইট হাউস। এজন্য ভেনেজুয়েলাকে চরম মূল্য দিতে হবেও বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। আমাদেরকে বিপদের মুখোমুখি করতে তারা যদি যুদ্ধবিমান উড়ানো অব্যাহত রাখে তাহলে তাদেরকে রুখতে গুলি চালানো হবে। তবে ট্রাম্প প্রশাসনের সামরিক তৎপরতাকে ভালোভাবে নিচ্ছে না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রকে সহিংসতার পথ পরিহার করে ভেনেজুয়েলার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতাকে সম্মানের আহ্বানও জানান তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির জেরে নতুন করে প্রায় 3,40,000 সেনাকে একত্রিত করেছে মাদুরো প্রশাসন। এছাড়া যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আক্রমণ করলে তার পাল্টা জবাব দিতে কারাকাস প্রস্তুত রয়েছে বলেও জানান মাদুরো। এর আগে গেল মঙ্গলবার ক্যারিবীয় অঞ্চলে একটি স্পিডবোট ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী। এতে নিহত হয় অন্তত 11 জন। ট্রাম্পের দাবি নিহতরা ভেনেজুয়েলার অপরাধী সংগঠন ট্রেন দে আরাগোয়ার সদস্য ছিলেন। তবে কারাকাস একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসাবে আখ্যা দিয়েছে। অর্ণব প্রসাদ, RTV। যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার পদত্যাগ করেছেন। শুক্রবার তার বিরুদ্ধে আনা 40,000 পাউন্ড কর ফাঁকির অভিযোগ স্বীকার করে এমন সিদ্ধান্ত নেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা বিবিসি। এদিকে অভিযোগ উত্থাপনের পর প্রধানমন্ত্রী স্টারমার পূর্ণ সমর্থন দিল। পরবর্তীতে বিষয়টি তাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। তবে রেইনারের পদত্যাগে স্টারমার দুঃখ প্রকাশ করে তাকে বিশ্বস্ত সহকর্মী ও প্রকৃত বন্ধু হিসেবে আখ্যা দেন। রেইনারের মতো একজন নেতৃত্বে হারানো স্টারমারের জন্য বিশেষভাবে ক্ষতিকর বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার রকেট ইঞ্জিন তৈরি করতে খাতের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি মহাকাশ প্রযুক্তিতে নেতৃস্থানীয় দেশ হিসেবে রাশিয়ার সুনাম অক্ষুণ্ণ রাখতে বলছেন তিনি। চীন সফর ও রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভস্তক পরিদর্শনের পর দক্ষিণ রাশিয়ার সামারা শহরে যান পুতিন। সেখানে শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করেন এবং কুজনেতসভ ডিজাইন ব্যুরোর উড়োজাহাজ ইঞ্জিন উৎপাদন কারখানা পরিদর্শন করেন। এ সময় পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইঞ্জিন উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনে সাফল্য পেয়েছে রাশিয়া। বিশেষ করে জ্বালানি খাতের জন্য এসব ইঞ্জিন তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া PD-26 উড়োজাহাজ ইঞ্জিনের আধুনিকায়নের কথা উল্লেখ করে পুতিন বলেন, এটি সামরিক পরিবহন বিমান ও নতুন প্রজন্মের বৃহযাত্রীবাহী উড়োজাহাজ তৈরির সুযোগ সৃষ্টি করবে। নিষেধাজ্ঞার মধ্যেই আমরা অল্প সময়ে জ্বালানি খাতের জন্য বেশ কিছু উদ্ভাবনী ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছি। এগুলো গ্যাস পরিবহন অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে ব্যবহার হচ্ছে। কোনো পশ্চিমা দেশ ইউক্রেনে সেনা মোতায়েন করলে তারা মস্কোর বৈধ নিশানায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এক অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে কথা জানান তিনি। গেল বৃহস্পতিবার ইউরোপের 26টি দেশ যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায়। পরিকল্পনাটি গৃহীত হওয়ার একদিনের মাথায় এর কঠোর সমালোচনা করলেন পুতিন। তার মতে, ইউরোপীয় সেনাদের ইউক্রেনীয় ভূখণ্ডে মোতায়েন ব্যাহত করবে কিয়েভের দীর্ঘমেয়াদী শান্তির পথকে। 2 বছরের মধ্যে তৃতীয় প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করল থাইল্যান্ড। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির ডানপন্থী বিজনেস টাইকুন অনুতিন চানভিরাকুল। শুক্রবার পার্লামেন্টে এক ভোটাভুটিতে জয় পান থাইল্যান্ডের নির্মাণ খাতের এই বড় ব্যবসায়ী।
থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভুমজাই থাই পার্টির প্রেসিডেন্ট অনুতিন চানভিরাকুল। থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের আসন সংখ্যা 492টি। জয়ের জন্য প্রয়োজন ছিল অন্তত 247 এমপি ভোট। প্রকাশিত ভোটের ফলাফল অনুযায়ী অনুতিনের পক্ষে ভোট দিয়েছেন 311 জন এমপি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গেল সপ্তাহে নৈতিকতা বিষয় সংক্রান্ত এক কেলেঙ্কারির দায়ে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী পেতুংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতুংতার্ন সিনাওয়াত্রার পদচ্যুতির পর শুক্রবার তার স্থলাভিষিক্ত হন 58 বছর বয়সী রাজনৈতিক ও বিজনেস টাইকুন অনুতিন চানভিরাকুল। থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের আসন সংখ্যা 492টি। জয়ের জন্য প্রয়োজন ছিল অন্তত 247 এমপির ভোট। ফলাফলে দেখা যায় অনুতিনের পক্ষে ভোট দিয়েছেন 311 জন এমপি। থাইল্যান্ডে 2023 সালের সাধারণ নির্বাচনের পর শক্তিশালী সিনাওয়াত্রা পরিবারের ফিউ থাই পার্টির দখলে ছিল সরকারের শীর্ষ পদ। সম্প্রতি এক ফোন কল ফাঁসের জেরে এ পরিবারের উত্তরসূরি পেতুংতার্নকে প্রধানমন্ত্রীর পদ থেকে বহিষ্কার করা হয়। শুক্রবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে পার্লামেন্টের নিম্নকক্ষের অর্ধেকেরও বেশি ভোট পেয়ে ফিউ থাই দলের প্রার্থীকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ভুমজাই থাই পার্টি নেতা অনুচিন চানভিরাকুল। প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও থাইল্যান্ডের রাজনীতিতে অনিশ্চয়তা কাটেনি। গেল কয়েক বছরে দেশটিতে আদালতের রায় এবং সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছে একের পর এক সরকার। প্রধানমন্ত্রী হওয়ার আগে উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে অনুতিন চানভিরাকুলের। তবে 2022 সালে দেশটিতে গাজা আইনসিদ্ধ করার প্রতিশ্রুতি পূরণ করে আলোচনায় আসেন তিনি। অনুতিনের কাছে প্রতিদ্বন্দ্বী ফিউ থাই দলের এই পরাজয় ক্ষমতাসীনদের জন্য এক বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। যে দলটির এক সময়ের অপ্রতিরোধ্য জনপ্রিয় নেতা ছিলেন প্রভাবশালী ধনকুবের থাকসিন সিনাওয়াত্রা। সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল একসময় পেতুংতার্ন সিনাওয়াত্রা জোটের সমর্থক ছিলেন, কিন্তু সম্প্রতি প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিরোধের সময় পেতুংতার্নের আচরণে আপত্তি প্রকাশ করে তার প্রতি সমর্থন ত্যাগ করেন। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।